নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আশা করি ভালো চলছে, এই কারণেই যে হাতে আর সময় নেই, এখন না পড়লেই যে নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নবম অধ্যায়। এই নবম অধ্যায়টি পিথাগোরাসের উপপাদ্য নিয়ে রচিত। পিথাগোরাসের উপপাদ্য পড়ার আগে আমি পিথাগোরাসের সম্পর্কে কিছু বলি তোমাদের। পিথাগোরাস ছিল একজন গ্রিক দার্শনিক। তিনি তিনি প্রথম পিথাগোরাস তিনি প্রথম সমকোণী ত্রিভুজের একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে উনি আলোচনা করেন। এই বিশেষ বৈশিষ্ট্য মানে সেই সময় মানে মিশর, তারপর হচ্ছে মানে ব্যাবিলনীয় যুগেও এই ধরনের সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা হতো। কিন্তু তিনি একটা সমকোণী ত্রিভুজের, তোমরা নিশ্চয়ই জানো সমকোণী ত্রিভুজটা কি। সমকোণী ত্রিভুজ হচ্ছে যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাকে আসলে সমকোণী ত্রিভুজ বলে। আর আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটা বাহু আছে। তো এই তিনটা বাহুর মধ্যে সম্পর্ক নিয়ে তিনি একটা উপপাদ্য আবিষ্কার করেছিলেন, মানে রচনা করেছিলেন। তার নাম অনুসারে আসলে পিথাগোরাসের নাম অনুসারে এই পিথাগোরাস উপপাদ্যটি রচিত হয়েছে। এবং তার পিথাগোরাসের উপপাদ্যতে কি বলা হচ্ছে, আসলে এখানে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু নিয়ে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। সেই সম্পর্কটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, এইটা বোঝার আগে আমরা সমকোণী ত্রিভুজের চিত্রটা আঁকবো এবং কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব সেটা আগে জানবো। ওইটা জানলে এটা তোমাদের বোঝাটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। মনে করো শিক্ষার্থী বন্ধুরা, এ বি সি একটা ত্রিভুজ। এখানে বি কোণটা কিন্তু 90 ডিগ্রি, দেখেছো? এই যে এখানে লম্ব বরাবর একটা রেখা আছে, নিচে একটা ভূমি। আর এই যে দেখো আড়াআড়ি বাঁকানো ভাবে একটা রেখা আছে, এই রেখাটার নাম হচ্ছে এসি। এই এসি কে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। আর এটাকে বলা হয়, নিচের যে বাহু, এটাকে বলা হয় ভূমি। আর লম্বালম্বি ভাবে যে খাড়া ভাবে যে রেখাটা আঁকা থাকে, এটাকে আসলে বলা হয় লম্ব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? আসলে অতিভুজটা আবার বলছি, সমকোণের উল্টা দিকে যে বাহুটা থাকে মানে বাঁকা ভাবে, সেটাই হচ্ছে অতিভুজ। আর সমকোণের সাথে দুইটা বাহু দেখছো, এই সমকোণ বরাবর দুইটা বাহু দেখা যাচ্ছে, একটা খাড়া ভাবে একটা রেখা, সেটার নাম হচ্ছে এ বি, এটাকে বলা হয় লম্ব। আর নিচ বরাবর যে রেখাটা দেখছো সমকোণের সাথে, সেটাকে বলা হচ্ছে ভূমি, মানে বিসিটাকে কি বলা হয়? ভূমি। তো পিথাগোরাস, মনে করো তোমাদের 142 পেজে এটা সুন্দরভাবে বর্ণনা করা আছে। আমি এটা পড়ে পড়ে তোমাদের বোঝাচ্ছি। তো মনে করি আমরা লিখি যে বিশেষ নির্বাচন। যখন আমরা প্রমাণ করব তখন আমরা লিখে নিব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা হচ্ছে এখানে কিছু প্রথমে বর্ণনা থাকে, তারপর অঙ্কন থাকে, তারপর সেই অনুসারে আমরা শেষের দিকে প্রমাণ করব।
তো কি বলা হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজ, মনে করো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখি মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার যার এই বি কোণটা কি 90 ডিগ্রি অথবা এক সমকোণ। তাহলে কি লিখবো, যার বি কোণ 90 ডিগ্রি অতিভুজ শিক্ষার্থী বন্ধুরা, এই লম্ব অতিভুজ ভূমি এই কথাটা তোমরা পরীক্ষার সময় লিখবে না। আমি আসলে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি এখন মুছে দিচ্ছি, কারণ আমরা এখন প্রমাণ করব বলে। অতিভুজ, অতিভুজটার নাম কি, এসি। ধরে নেই এই এসি বাহু হচ্ছে বি, এসি বাহুটার মাপ কি বি, ছোট হাতের বি ধরে নিলাম। এই এসি বাহুটা সমান মাপটা হচ্ছে বি। আচ্ছা, বিসি সমান মানে ভূমি বিসি সমান এ, ছোট হাতের এ, এবং এবি সমান ছোট হাতের সি। ঠিক আছে, তো প্রমাণ করতে হবে যে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, কি বলা হচ্ছে, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। মনে করে এই অতিভুজ কি এসি, এসির উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র এইভাবে আঁকতাম, মনে করো এইভাবে একটা বর্গক্ষেত্র আঁকতাম, তাহলে ওই ক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। আবার অপর দুইটা বাহু কোনটা, একটা এবি আর একটা বিসি। ধরো এরকম যদি আবার আমরা কি আঁকতাম, আর একটা বর্গ আঁকতাম, আসলে জায়গা নেই তাই আমি বর্গ আঁকাটা দেখাতে পারছি না। যদি বর্গ আঁকতাম তাহলে বলছে যে এসি এর উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করতাম সেই বর্গক্ষেত্রটা হবে অপর যে দুইটা বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র তাদের যোগফলের সমান। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসি এর উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করলাম তার ক্ষেত্রফলটা কি হবে সেটা আগে আমরা বের করব। তাহলে এই আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর উপরে অঙ্কিত স্কয়ার। তাহলে বাহুটা কি বলতো, এসি। তাহলে এসি উপরে, তাহলে এসি এর উপরে কি আঁকা হচ্ছে, বর্গক্ষেত্র। বর্গ ইংলিশ কি, স্কয়ার। তাই এই এসির উপর কি হবে, স্কয়ার। মানে কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার। এখানে বাহু কি, এসি, তাই এই এসির উপর স্কয়ার দাও। ঠিক একইভাবে এই বিসি নিচের এই অতিভুজের উপর অঙ্কিত ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহু। অপর দুইটা বাহু কি কি, একটা এবি আর আরেকটা কি, বিসি। এই দুইটার উপরও যদি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তাহলে বর্গক্ষেত্র অঙ্কন করলে তাদের ক্ষেত্রফল কি হবে, এবি স্কয়ার, আর একটা কি হবে, বিসি স্কয়ার। কারণ বর্গক্ষেত্র মানে কি, তার ক্ষেত্রফলকে বোঝানো হচ্ছে। আর আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, যে বাহুর উপর অঙ্কন করা হবে সেই বাহুকে স্কয়ার করলে ওই বর্গক্ষেত্রের কি পাওয়া যাবে, ক্ষেত্রফল। যেমন দেখো বিসি এর উপর যদি আমরা এরকম একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার। ঠিক একইভাবে এবি এর উপরে যদি আমরা একটা ক্ষেত্রফল অঙ্কন করতাম তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এবি স্কয়ার। তাহলে পিথাগোরাস বলছে
এই এসি এর উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করা হবে সেটা হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে সমষ্টির সমান। সমষ্টির মানে কি? এই যে সমষ্টি মানে যোগ, তাহলে এই যোগফলের সমান। সমান মানে এই যে মাঝখানে সমান সমান। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? আমরা এটা এখন প্রমাণ করব। হ্যাঁ, আর এই বর্গক্ষেত্রটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এঁকেছিলাম। এটা পরীক্ষা হলে আঁকার প্রয়োজন নেই। জাস্ট তোমরা আমি যেভাবে আঁকছি, মানে বই যেভাবে দেওয়া আছে তোমরা সেইভাবেই লিখবে। ঠিক আছে, এবার অঙ্কন। এটা ছিল কি বিশেষ নির্বাচন, এবার হচ্ছে অঙ্কন। অঙ্কনটা কি শিক্ষার্থী বন্ধুরা? এই বিসি বাহুটাকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি, ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এই এসি বাহুর মাপ যা হবে এই সিডি বাহুর মাপ যেন তাই হয়। আমি আবার বলছি, এই বিসি বাহু মানে এই রেখাটাকে বাড়ায় এই পর্যন্ত এমনভাবে আনলাম যেন এই এসি বাহুর সমান কি হয়? সিডি বাহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কম্পাসের সাহায্যে এই এসি বাহুর মাপটা নিবা, নিয়ে এখান থেকে কেটে নিবা। তাহলে এই এসি বাহুটাই হচ্ছে কি আসলে সিডি বাহু, তাই না? তাহলে এই এসি এর মাপ কি ধরেছিলাম? বি। তাহলে সিডি সমানও কি হবে? বি। আচ্ছা, এটা গেল। এবং এই ডি বিন্দুতে এমন একটা লম্ব আঁকি, কারণ এখানেও একটা লম্ব আছে, ঠিক ডি বিন্দুতে আমরা কি আঁকবো? একটা লম্ব আঁকবো। এমন ভাবে লম্ব আঁকবো যেন এই বিসি সমান এই ডিই হয়। ঠিক আছে, এই বিসি সমান কি হয়? এই বিসি সমান করে ডি বিন্দুতে আমরা একটা ডিই লম্ব আঁকি। পরে এই সিই আমরা কি করব? যোগ করে দিব। ঠিক আছে, এখন তারপর আমরা সিই যোগ করি এবং এই যে এ বিন্দু আর এই ই বিন্দু আমরা কি করব? এখন যোগ করে দিব। ঠিক আছে, তো আমি তো আসলে হাত দিয়ে এঁকেছি, তোমরা এই মাপগুলো স্কেল কম্পাসের সাহায্যে নিবে। ঠিক আছে, ওকে। তাহলে এই ডিইটা কার সমান নিয়েছিলাম? এই বিসি এর সমান। বিসি এর মাপ কত? এ। তাহলে এই বিসি সমান তো ডিই, তাহলে এই বিসি এর মাপ যেহেতু এ, এই ডিইর মাপও কি হবে? এ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা প্রমাণে যাই। অঙ্কনটা শিক্ষার্থী বন্ধুরা বই সুন্দর করে লেখা আছে, জাস্ট আমি তোমাদের বুঝিয়ে দিলাম। অঙ্কনটা তোমরা পুরাটাই আসলে বই থেকে শিখলেই হবে, আমি শুধু জাস্ট বুঝাই দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো এবার। যেহেতু এখানে লম্ব আঁকছি, তাহলে এখানেও নিশ্চয়ই 90 ডিগ্রি, কারণ যেখানে লম্ব অঙ্কন করা হয় সেখানে কিন্তু আসলে কি 90 ডিগ্রি অঙ্কন হয়। আচ্ছা, এবার প্রমাণ। দেখো, এখানে আমরা দুইটা ত্রিভুজ পাই, সেটা হচ্ছে এ বি সি। এই একটা ত্রিভুজ এ বি সি, এই যে একটা ত্রিভুজ। আর একটা ত্রিভুজ দেখো পেছন দিকে পাই, একটা কি সিই ডি।
তাহলে এবিসি আর একটা কি সিইডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান পাই দেখি। দেখো এবিসি ও সিইডি ত্রিভুজের মধ্যে কি কি সমান আমরা দেখছি। এই এ বি সি ত্রিভুজের এবি সমান সিডি, কারণ এই এবিটা এই এবি এর সমান করে কিন্তু আসলে আমরা সিডি বাহু অঙ্কন করেছিলাম। তার মানে এই এবি সমান কি সিডি। সিডি এখন এবি এর মান কত সি, তাহলে এবি সমান সিডি সমান কি পাই সি। ঠিক একইভাবে আমরা এখানেও অঙ্কনে এই বিসি এর সমান করে কি এঁকেছিলাম ডিই, তাহলে বিসি সমান কি বলা যায় ডিই। বিসি সমান ডিই, তাহলে বিসি আর ডিই এর মাপ কত এ। ঠিক আছে, আচ্ছা এবার গেল। এবং আরো কি পাই দেখো এ বি সি এটাও 90 ডিগ্রি, আবার সিডিই এটাও কিন্তু কি 90 ডিগ্রি। যেহেতু দুইটা কোণই সমকোণ তাই আমরা বলতে পারি এ বি সি সমান সিডিই কোণ। ও অন্তর্ভুক্ত এ বি সি কোণ সমান অন্তর্ভুক্ত সি ডি ই কোণ। আচ্ছা তার মানে এই যে এ বি সি এই ত্রিভুজ আর একটা হচ্ছে কি সি ডি ই, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি পেলাম দুইটা বাহু, এই দুই ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী দুইটা কোণকে সমান পেলাম। তাহলে আমরা শিখে আসছি আগে যে দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু এবং একটা কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা কি সর্বসম। তাহলে যেহেতু আমি দুইটা বাহু দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং এদের মধ্যবর্তী দুইটা কোণ সমান দেখিয়েছি, তাহলে এই ত্রিভুজটাকে কি বলবো, ত্রিভুজ দুইটাকে কি বলা যায় বলতে পারো? সুতরাং ত্রিভুজ দুইটা কি হয়ে যাবে সর্বসম হয়ে যাবে। যেহেতু এখন আমরা প্রমাণ করে ফেললাম এ বি সি আর একটা কি সিডিই এই দুইটা ত্রিভুজ সমান, যেহেতু সমান মানে সর্বসম মানে সব দিক দিয়ে সমান, তাহলে তাদের অবশিষ্ট কোণ সেটা কি এই এ কোণ কি হয়ে যাবে মানে বি এ সি কোণ সমান কি হয়ে যাবে ই সি ডি কোণ। মনে থাকবে যেহেতু একটা কোণ সমান আবার দুইটা বাহু সমান দেখিয়েছি, তাহলে এই কোণটা সমান কি হয়ে যাবে এই কোণটা। তাহলে অতএব কি বলা যায়, এছাড়াও শিক্ষার্থী বন্ধুরা অবশিষ্ট কোন বাহুটা ছিল আমরা যখন দেখিয়েছি এবি সমান কি দেখিয়েছি সিডি, আবার বিসি সমান কি দেখিয়েছি ডিই। তাহলে এখন আমরা কি বলতে পারি অবশিষ্ট বাহু কি ছিল এই এসিটা কার সমান হবে এই সিই এর সমান। তাহলে এইটাও যেহেতু এইটার মাপ যেহেতু বি এইটার মাপও কি হবে বি। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব এসি সমান সিই সমান হচ্ছে বি। ঠিক আছে, এবং এই কোণটার নাম কি বিএসি কোণ সমান কি বলতে পারবো, তাহলে এই কোণটা সমান কি বলতে পারবো এই কোণটা নাম কি ইসি ডি কোণ। ক্লিয়ার, তার মানে আমরা এটা দেখালাম। আচ্ছা এখন শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে বি সি ডি এইটাও কিন্তু একটা কোণ হয়। আমরা জানি যে বি সি ডি একটা
কোণ, বি সি ডি হলো একটা কোণ। কি ধরনের কোণ? সরল কোণ। আমরা জানি যে একটা রেখার উপরে যদি একটা বিন্দু নেওয়া হয় সেখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যেমন দেখো বিসিডি, এটা কিন্তু একটা সরল রেখা। এই সি বিন্দুতে তুমি চিন্তা করো, যে যদি এইভাবে চিন্তা করো তাহলে কিন্তু কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? সি বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হলে বিসিডি কোণকে কি বলা হয়? এখন দেখো বিসিডি এই কোণের উপরে আমরা এই বিসিডি কোণ বলতে এই সম্পূর্ণ কোণটাকে বুঝি। এখন দেখো এই বিসিডি কোণের উপরে দেখো তিনটা কোণ পাওয়া যায়, এই যে একটা, দুইটা, তিনটা। তাহলে এই কোণের নাম কি? এ সি বি কোণ যোগ এ সি ই কোণ যোগ ই সি ডি কোণ। ঠিক আছে, তাহলে আমরা লিখি, কি বললাম আমি আবার বলছি, বিসিডি তো একটা সরল কোণ। দেখো এই সি বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই সি কোণটাকে আসলে দেখো কয়টা কোণে ভাগ হয়েছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এই কোণটাকে ভাঙে কি লেখা যায়? এ সি বি কোণ যোগ এ সি ই কোণ, আর কি বলা যায়? ই সি ডি কোণ। তাহলে এ সি বি কোণ যোগ এ সি ই কোণ যোগ ই সি ডি কোণ সমান কত বলা যায়? দুই সমকোণ। আসলে 180 ডিগ্রি মানেই তো আসলে দুই সমকোণ, তাই না? বা শিক্ষার্থী বন্ধুরা, এ সি বি কোণ যোগ এ সি ই কোণ যোগ ইসিডি কোণ, দেখো ওই যে উপরে লিখেছি ইসিডি কোণ সমান কি পাই? বি এ সি কোণ। তাহলে ইসিডি কোণের জায়গায় কি লেখা যায়? বি এ সি কোণ সমান কি? দুই সমকোণ। বা আমার সুবিধার্থে এসিবি আর বিএসি কে একপাশে নিয়ে আসি, যোগ এসিবি যোগ বিএসি যোগ এ সি ই কোণ সমান দুই সমকোণ। তাহলে আমরা একটা জিনিস জানি যে একটা ত্রিভুজের এক কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুই কোণের সমষ্টি কি? 180 ডিগ্রি। যেমন দেখো এ বি সি, এ বি সি এই ত্রিভুজটার মধ্যে আমরা জানি এ বি সি কোণ সমান কত? 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি, তাহলে অবশিষ্ট থাকলো কি? বি এ সি কোণ আর একটা এ সি বি কোণ। এই দুইটা কোণের যোগফল কি হবে? 180 ডিগ্রি। ঠিক আছে, মনে থাকবে তো যে একটা ত্রিভুজের এক কোণ যদি এক সমকোণ হয় তাহলে অপর যে দুইটা কোণ থাকে, একটা কি? বি এ সি কোণ আর একটা কি? এ সি বি কোণ। এই দুইটা কোণের যোগফল কি হবে? এক সমকোণ। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? এইটুক সমান কি লেখা যায়? এক সমকোণ। তাহলে এই দুইটা কোণের যোগফল কি হবে? এক সমকোণ প্লাস কি? এ সি ই কোণ সমান দুই সমকোণ। বা এক সমকোণ এখানে প্লাস, ওই পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে এসি ই কোণ দুই সমকোণ, এইটা প্লাস। দেখো এখানে এক সমকোণ কি? যোগ, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তার মানে এসি দুই সমকোণ থেকে এক সমকোণ গেলে এক সমকোণ থাকে। তাহলে এসি ই কোণের পরিমাণ কি হচ্ছে? এক সমকোণ। তাহলে বা এ সি ই কোণ সমান কি পায়?
এক সমকোণ। তার মানে শিক্ষার্থী বন্ধুরা এই ACE কোণ, এই যে এই মাঝখানের এই কোণটার মান কত হয়ে গেল? 90 ডিগ্রি বা কি এক সমকোণ। আচ্ছা, ঠিক আছে। তাহলে ACE কোণের মান কত হলো? এক সমকোণ। যেহেতু এই ACE কোণ সমান কি 90 ডিগ্রি বা এক সমকোণ, তাহলে এই যে মাঝখানেও দেখো আমরা আরেকটা ত্রিভুজ পাই। ত্রিভুজটার নাম কি? ACE। এই ত্রিভুজটা কি হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ। বুঝা গেছে? তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু ACE কোণ 90 ডিগ্রি, তাহলে বলা যায় ACE ত্রিভুজটা কি? এক সমকোণী ত্রিভুজ। অতএব ACE ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে। আচ্ছা, এখন এখন একটু মুছে দিচ্ছি আমরা। তোমরা তুলে নিয়েছো তো শিক্ষার্থী বন্ধুরা এগুলো? কারণ এখানে আমি ডিটেলস ভাঙ্গে করাইছি, আর এখানে আছে। তবে এইটা পড়ে, এই যে আমার লেখাটা পড়ে, এইটা পড়লে, এই বইয়েরটা পড়লে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, তুলে নিয়েছো নিশ্চয়ই। আমি মুছে দিচ্ছি একটু। আচ্ছা, এখন বাকিটা এই অংশের পরের অংশটুকু যে এখান থেকে আমি লিখছি, মানে প্রমাণের বাকি অংশটুকু আমি এখানে লিখছি। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, ABDE এটা কিন্তু একটা কি চতুর্ভুজের মতো। দেখো এই বিডিটাকে যদি একটা বাহু ধরো, এবি কে বাহু, এই কে বাহু, ডিই কে যদি বাহু ধরো, তাহলে এটা কি একটা চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজের দেখি, যেহেতু আমরা একটা জিনিস খেয়াল করি, দেখো এটাও কিন্তু একটা চতুর্ভুজ হয়। ABDE এই ত্রিভুজের, এই চতুর্ভুজে, সরি ত্রিভুজ না, এই চতুর্ভুজে দেখো কোনো বাহুই কিন্তু সমান না। এই BC সমান কিন্তু AE না, আবার AB সমান কিন্তু কি DE না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? যে যেহেতু দেখো এই ABটা কি BD এর উপরে লম্ব, ABটা কি BD এর উপরে লম্ব, যেহেতু AB লম্ব BD, আবার কি বলা যায়, এই DEটাও কিন্তু কি BD এর উপর লম্ব, EDটা কি বলা যায় BD এর উপর লম্ব। এবং আমরা তো সমান্তরাল চিনি, সমান্তরাল রেখা। দেখো এই রেখা, এই রেখা মাঝখানে সমান দূরত্ব রেখে যাচ্ছে, তার মানে কি বলা যায়? AB সমান্তরাল কি বলা যায়? DE। ঠিক আছে। ও AB সমান্তরাল DE। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু আমরা একটা চতুর্ভুজের সংজ্ঞা থেকে জানি যে একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুদ্বয়, মানে যে কোনো দুইটা বাহু সমান্তরাল হয়, আর অপর দুইটা বাহু যেমন AE আর BD, দেখো এরা কিন্তু সমান্তরাল নয়। দেখো বিডি রেখা সহজভাবে সোজাভাবে যাচ্ছে, এইটা কিন্তু কি হচ্ছে বাঁকাভাবে যাচ্ছে। তার মানে এই বিডি আর AE সমান্তরাল নয়, কিন্তু AB আর DEটা কি সমান্তরাল। এই যে দুইটা সমান লম্বা দাগ দিয়ে কিন্তু কি বোঝাচ্ছে? সমান্তরাল। আর এই যে এই চিহ্নটা ধারা কি বোঝায়? লম্বকে বোঝায়। ঠিক আছে। তাহলে যেহেতু
এখানে আমরা দেখলাম দুইটা বাহু সমান্তরাল আর অপর দুইটা বাহু কি অসমান্তরাল, তাহলে এই ধরনের চতুর্ভুজকে আমরা কি বলতে পারি? ট্রাপিজিয়াম। তাহলে এই পুরাটাই কি একটা ট্রাপিজিয়াম, নাম কি এ বি ডি ই। তাহলে সুতরাং কি বলা যায়? এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বের করতে পারি? যে সুতরাং এখন আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করি। যেহেতু আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করছি, কারণ আমাদের প্রমাণ করতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে বুঝতে হবে যে এখানে ক্ষেত্রফল আমাদের দরকার হবে। তো এ বি ডি এর ক্ষেত্রফল ট্রাপিজিয়াম এ বি ডি ই ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এই পুরো ট্রাপিজিয়ামের মধ্যে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে দেখো এখানে আমরা কিন্তু তিনটা ত্রিভুজ পাই। এই টোটাল ত্রিভুজটা এই টোটাল ট্রাপিজিয়ামটা তিনটা ত্রিভুজে বিভক্ত। একটা কি এ বি সি, একটা কি এ বি সি, আর একটা কি এ সি ই। মানে এই যে একটা ত্রিভুজ, আর একটা কি এ সি ই একটা ত্রিভুজ, আর একটা সি ডি ই একটা ত্রিভুজ। মোট কয়টা ত্রিভুজে বিভক্ত? তিনটা ত্রিভুজে বিভক্ত। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে, তার মানে যেহেতু পুরো ট্রাপিজিয়ামটা তিনটা ত্রিভুজ নিয়ে বিভক্ত, তাহলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলই হবে এই পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান। তার মানে আমরা কি বলতে পারি? ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ক্ষেত্র, এই ত্রিভুজটার নাম কি এসি ই, যোগ এই ত্রিভুজটার নাম কি ইসি ডি। তার মানে এই টোটাল এ বি ডি ই এই ট্রাপিজিয়ামটা এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান, তাই তো? আচ্ছা, এখন বা আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ যোগ হাফ ইন্টু সমান্তরাল দুইটা বাহুর যোগফল। তাহলে সমান্তরাল বাহু কে কে? একটা এ বি আর একটা ডিই। আমি আবার বলছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ মানে কি অর্ধেক, গুণ সমান্তরাল দুইটা বাহু, একটা কি এ বি আর একটা ডিই। এ বি যোগ ডিই সমান্তরাল দুইটা বাহু যোগফল গুণ কি বলবো? উচ্চতা মানে কি জানো? এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী যে রেখা, সেটাকে আসলে কি বলা হয়? উচ্চতা বলা হয়। তাহলে এ বি আর ডি এর মাঝখানে কোন রেখাটা আছে? এই রেখাটা। তাহলে এই রেখার নাম কি? বিডি। এবার ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল। আচ্ছা, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি?
হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে এ বি সি, এ বি সি, তাহলে ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি, ভূমি কি বিসি, গুণ উচ্চতা, উচ্চতা মানে এ বি, যোগ এবার কার ক্ষেত্রফল, এসিই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এসিই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি, ভূমি যদি এটা ধরো, এই এসিই ত্রিভুজের ভূমি যদি সিই ধরো, গুণ উচ্চতা কি এসি, যোগ এইবার ত্রিভুজ ক্ষেত্র কি ইসিডি, মানে এই পাশেরটার ক্ষেত্রফল। ঠিক একইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি, ভূমিটা কি ডিই, গুণ উচ্চতা, উচ্চতা মানে সিডি, বা হাফ। এবি সমান আমরা কি পাই, এবি সমান সি, মানগুলো বসিয়ে দিই, এবি সমান কি পাই সি, যোগ ডিই, ডিই সমান কি পাই এ। এখন বিডি খেয়াল করো শিক্ষার্থী, এই পুরা বিডি বলতে বিসি যোগ সিডি কে বোঝায়। আমি আবার বলছি, এই পুরা বিডি সমান কি পাই বিসি যোগ সিডি। হ্যাঁ, বিসি এর মান কি পাই এ, এ বি এর মান কি পাই সি, এই যোগ আবার হাফ সিই এর মান কি পাই বি, আবার এসি এর মান কি পাই বি, যোগ আবার এই হাফ ডিই, ডিই সমান কি পাই এ, সিডি সমান কি পাই সি, বা বিসি। এখন মান বসাই, বিসি সমান কি পাই এ, সিডি সমান কি পাই সি, হাফ সি এ যোগ হাফ বি গুণ বি কি হয় বি স্কোয়ার প্লাস হাফ সি এ, বা হাফ। দেখো এটাও সি প্লাস এ, এইটাও কি হয় সি প্লাস এ, তাহলে একবারই কি লেখা যায় সি প্লাস এ, দুইটা না একটা দুইটা, তাহলে একবারই লেখা যায় না সি প্লাস এ হোল স্কোয়ার। আচ্ছা এখানে দেখো হাফ হাফ হাফ, সবগুলোর মধ্যে হাফ কমন যায়, তাহলে কি থাকলো সি এ প্লাস বি স্কোয়ার প্লাস সি এ, বা দেখো দুই পক্ষে হাফ আছে, তাহলে আমি দুই পক্ষকে যদি দুই ধারা গুণ করি, ধরো এইটাকেও দুই ধারা গুণ করলাম, আবার এই পাশেও কি দুই ধারা গুণ করলাম, দুই দুই কি হচ্ছে কাটা যায়, এখানেও কি হয় দুই দুই কাটা যায়, এখানে সাইড নোট দিবে দুই ধারা গুণ করে। তাহলে এখন কি থাকছে সি প্লাস এ হোল স্কোয়ার, এখানে দেখো সি প্লাস এ, এখানেও কি সি প্লাস এ, তাহলে সি প্লাস এ কয়টা, সরি ভুল বলছি, এখানেও দেখো সি এ, এই পাশেও কি আছে সি এ, সি এ প্লাস সি এ, তাহলে কি হয় দুইটা সি এ প্লাস বি স্কোয়ার, বা সি প্লাস এ হোল স্কোয়ার সমান কি হয় সি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যাচ্ছে, তাহলে কি হয় সি স্কোয়ার প্লাস টু সি এ স্কোয়ার, এই দুইটা প্লাস ওই পাশে গেলে কি হয় মাইনাস হয়ে যায়। দরকার নেই, এটা যেমন আছে থাক। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানেও প্লাস টু সি এ, এখানেও কি প্লাস টু সি এ, তাহলে এইটা প্লাস টু সি এ এই পাশে আসলে কি হয় মাইনাস হয়ে যায়।
সি স্কোয়ার প্লাস 2ca প্লাস a স্কোয়ার মাইনাস 2ca সমান সমান b স্কোয়ার। তাহলে দেখো এই প্লাস 2ca আর মাইনাস 2ca কাটা যাচ্ছে, থাকছে কি সি স্কোয়ার প্লাস a স্কোয়ার সমান সমান কি b স্কোয়ার, বা সি সমান কি জানি আমরা ab, তাহলে সি এর জায়গায় কি লেখা যায় ab, আর যেহেতু উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিচ্ছি। আবার এ সমান কি জানি বিসি, তাহলে বিসি স্কোয়ার দিই। আবার বি সমান কি জানি এসি। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেল যে সুতরাং এসি স্কোয়ার সমান কি বলা যায় এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, প্রুভড মানে প্রমাণিত। দেখো প্রমাণ হয়ে গেল। আমরা কি প্রমাণ করলাম যে এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার মানে কি লম্ব স্কোয়ার, যোগ বিসি, বিসি মানে কি ভূমি স্কোয়ার। তার মানে অতিভুজের উপরে যদি একটা বর্গ অঙ্কন করা হয় তার ক্ষেত্রফল হবে অপর যে দুইটা বাহু থাকে সেটা কি এ বি আর বিসি, তাদের উপরে যদি একটা দুইটা বর্গ অঙ্কন করা হয় তাদের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটাই হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই পিথাগোরাসের উপপাদ্য তিনভাবে প্রমাণ করা আছে। আমি এখন যে পদ্ধতিতে প্রমাণ করলাম সেটা হচ্ছে দুইটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে, ঠিক আছে। তাহলে দুইটি সমকোণী ত্রিভুজ বলতে একটা এ বি সি আর একটা কি সি ডি ই, দুইটা ত্রিভুজকে কাজে লাগিয়ে আমরা এই প্রমাণটা করলাম। তো যদি এরকম তোমাদের প্রশ্নে আসে যে দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করো, তাহলে কিন্তু এইভাবে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আজকে বাসায় এটা পড়ে শিখে ফেলবে, ঠিক আছে। তোমাদের বইয়ে কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। বাসায় গিয়ে দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যটা শিখে ফেলবে এবং সাথে সাথে পড়ে লিখে ফেলবে, ঠিক আছে। আর সামনের দিন আমি তোমাদের আরও দুইটা প্রমাণ আছে পিথাগোরাসের, সেটা একটা হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজের সাহায্যে আর একটা হচ্ছে বীজগণিতের সাহায্যে। তো এই দুইটা প্রমাণ নেক্সট ক্লাসে আমি করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকো, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।